আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এটা হচ্ছে বিসিএস ক্র্যাশ কোর্সের ব্যাচ 4-এর। চলেন আমরা একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। তিনজন বিসিএস ক্যান্ডিডেট, হ্যাঁ, একজন হচ্ছে হাবলু, একজন হচ্ছে টাবলু, আরেকজন হচ্ছে বাবলু। এখন এই তিনজনের বিসিএস প্রিপারেশন আবার একটু তিন ধরনের। প্রথমে আমরা দেখি যে হাবলু হাবলু যেটা করে, সে প্রথমে হচ্ছে আবেদন করে এবং আবেদন করে সে এক গাদা সে বই কিনে, কারণ যেহেতু আবেদন করছে এখন পরীক্ষা দিবে। কিন্তু বইয়ে এত এত মোটা মোটা বই আর এত এত যে ইনফরমেশন, এটা দেখে সে অ্যাকচুয়ালি হতাশ হয়ে যায় এবং সে চিন্তা করে যে আমাকে দিয়ে কি আদৌ হবে, যে আমি কি আসলেই পারবো কিনা। এবং সে আরেকটু বোঝার জন্য সে কোনো প্রস্তুতি ছাড়াই যখন বিগত বছরের প্রশ্ন যখন আবার দেখে ওই হতাশা মন নিয়ে, তখন সে আসলে আরও হতাশ হয়ে যায় এবং একটা সময় সে আসলে প্রস্তুতি নেওয়া বাদ দিয়ে দেয়। তো সে আসলে আবেদন করলো, সে বইপত্রও কিনলো, কিছুটা হয়তো বা বইপত্র উল্টাইছে, কিন্তু আসলে সে একদমই প্রস্তুতি নেয়নি। এটা হচ্ছে হাবলু। সেকেন্ড যে ক্যারেক্টার আমাদের টাবলু, সে কি করলো, সে আবেদন করলো এবং আবেদন করে সেও হাবলুর মতো এক গাদা বই কিনলো এবং সেও খেয়াল করলো যে বইয়ে তো প্রচুর লেখা, কিন্তু আমাকে দিয়ে হবে কিনা। কিন্তু টাবলুর আবার একটা স্কিল কি, সে আবার খুব ভালো মুখস্থ টোটস্থ করতে পারে। যেহেতু টাবলু, সে খুব মুখস্থ টোটস্থ করে ফেলতে পারে। সে চিন্তা করলো যে না, একদিক থেকে পড়ে আরেক দিকে সব কিছু আমাকে শেষ করে এখানে আসতে হবে। সে বইয়ের সব কিছু সে পড়তে গেল এবং এর ফলে যেটা হইলো, আপনি যতই পড়েন না কেন, আপনি যতজন বিসিএস ক্যাডারকে আপনি জিজ্ঞাসা মানে করেন না কেন, আপনি দেখবেন যে কেউই পরীক্ষার সিলেবাস পুরোপুরি কখনই শেষ করতে পারে না। কারণ এই সিলেবাসের তো কোনো শেষ নাই, কারণ এটার তো ইনফরমেশনের কোনো শেষ নাই। সব ইনফরমেশন দিয়ে যদি একটা বই বানায় তাহলে তো সেটা আরও বড় হবে, তাই না? তো সেক্ষেত্রে টাবলু যেটা প্রবলেম ফেস করলো, যে সে পড়লো প্রচুর কিন্তু সে আর রিভিশন আর দিতে পারলো না। পরীক্ষা 3-4 দিন আগের যে গুরুত্বপূর্ণ যে সময়টা, যেখানে হচ্ছে পুরো সিলেবাসটা আসলে গুছায় নেওয়া দরকার, সে আর গুছাইতে পারলো না এবং সবগুলা তথ্য সে উল্টাপাল্টা করে ফেললো এবং বাজে একটা এক্সাম দিল। দেন কি করলো বাবলু? বাবলু হচ্ছে বই কিনলো এবং বই কিনে সে প্রথমেই বইয়ের দিকে না তাকায় সে এর আগের 5-7 বছরের প্রশ্নটা একটু দেখলো এবং শুধু দেখলো না, দেখেন সে কোশ্চেনটা একটু অ্যানালাইজ করলো, যে দেখি তো আশা বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে কেমন কোশ্চেন আসে, আচ্ছা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে কেমন কোশ্চেন আসে। দেন সে গুরুত্ব এবং মার্ক অনুসারে সে একটা একটা করে টপিক স্টার্ট সে পড়া শুরু করলো। দেখেন এখানে সে প্রথমে অ্যানালাইসিস করলো যে সে আসলে মানে কোন জায়গাগুলো থেকে বেশি মার্ক আসে এবং কোন জায়গায় তার দুর্বলতা, যার ফলে তাকে বেশি গুরুত্ব দিতে হবে। এই দুটো পয়েন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য। যে কোশ্চেন অ্যানালাইসিস আমরা যখন করব, আমাদেরকে গুরুত্বটা বুঝতে হবে এবং আমাদেরকে মার্কেট ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে, যে আমি এটাতে কেমন ইফোর্ট দিলে আমি এটার জন্য কত মার্ক আমি এখান থেকে ক্যারি করব বা কত মার্ক আমি পাবো। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্সের আপনি যদি প্রাচীন যে সময়, অর্থাৎ একদম পুরো প্রাচীন সময় থেকে শুরু করে 47 পর্যন্ত, এটা আপনি যদি মনে করেন যে আপনি 1 মাস ধরে এটা পড়লেন, আপনি 1 মাস ধরে পড়েও দেখবেন যে আপনার এটার যে এত এত ইনফরমেশন শেষ হইতেছে না। কিন্তু এখান থেকে মার্ক হচ্ছে মাত্র 3। সো এখানে আপনাকে গুরুত্বটা বুঝতে হবে, আপনাকে মার্কের যে ডিস্ট্রিবিউশনটা সেটা বুঝতে হবে। এবং বাবলু যেটা করলো, সে 70% এর মতো যখন তার প্রিপারেশন হয়ে গেল, এরপরে সে মডেল টেস্ট দেওয়া শুরু করলো। সে চিন্তা করলো ওকে ফাইন, মোটামুটি প্রিপারেশন আমার একটা স্টেজে আসছে, আমি এবার মডেল টেস্ট দেওয়া শুরু করি। এবং সেই মডেল টেস্টের পাশাপাশি সে বারবার রিভিশন দিল, সে মোটামুটি বারবার রিভিশন দিল। এটা হচ্ছে বিসিএস এর একদম টিপিক্যাল তিনটা ক্যাটাগরির তিনটা ক্যান্ডিডেট, হাবলু, টাবলু এবং বাবলু। এবার দেখেন মিলায়নি, আমাদের বিসিএস পরীক্ষায় মোরললেস 4-5 লাখ আবেদন করে। এবার যেহেতু আপনারা জানেন যে 32 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাচ্ছে, সেই কারণে হচ্ছে এবারের আবেদনের সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। এর মধ্যে 3 লাখ একদম আহ, মানে যদি 5 লাখ আবেদন করে তাহলে আমি বলবো 4 লাখ, যদি 4 লাখ আবেদন করে তাহলে 3 লাখ। অর্থাৎ মানে মেজরিটি একেবারে হাবলুর মতো মিনিমাম প্রিপারেশন না। এটা হচ্ছে হাবলু ওই ক্যাটাগরির মধ্যে পড়ে, যে একেবারে কম প্রস্তুতি নিচ্ছে, জাস্ট আবেদন করছে, হয়তো বা বই কিছু কিনছে কিন্তু মনে করছে যে না, তার দিয়ে হবে না। এরপরে 70 থেকে 80 হাজার জন তারা অ্যাকচুয়ালি পড়াশোনা করে, তারা টেবিলে বসে পড়াশোনা করে, তারা হচ্ছে সময় দেয়, তাদের একটা রুটিনও থাকে। কিন্তু ওই টাবলুর মতো প্রবলেমে পড়ে তারা হচ্ছে দেখা যায় যে আর কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারে না। সবসময় দেখা যায় যে কিছু মার্কের একটা ডেফিসিয়েন্সি থেকে যায়, অথবা পড়াটা গুছিয়ে আসতে পারে না। যে দেখে যে যে অনেক অনেক পড়া, এদিক থেকে পড়া, ওইখান থেকে পড়া, এক জায়গা থেকে কিছু পড়ে আরেক জায়গা থেকে কিছু পড়ে, লাস্ট পর্যন্ত আসলে রিভিশন যখন দিবে তখন আসলে কোত্থেকে দিবে আর কিছু বুঝে উঠতে পারে না। এর মধ্যে মাত্র 15 থেকে 20 হাজার, যেমন হচ্ছে আপনারা জানেন 43 এই 44তমতে
ছেচল্লিশতম যে রেজাল্টটা হইলো সেখানে তো প্রথমে 10,000 টিকাইলো, তারপর তো আরও 10,000, তো অলমোস্ট 20,000-এর মতো টিকছে। তো এরকম অন অ্যান অ্যাভারেজ 15 থেকে 20,000 এটা হচ্ছে প্রিলিতে পাশ করে। এটা হচ্ছে ওই ক্যাটাগরির, এবং বাবলু হচ্ছে ওই ক্যাটাগরির একজন ক্যান্ডিডেট। এখন আরেকটা প্রবলেম আছে, এই তিনজনের বাইরে আরেকজন আছে যে বারবার প্রিলি পাস করে। সে হচ্ছে মনে করেন যে একদম পুরো প্রিলি এক্সপার্ট, কিন্তু সে লিখিত এবং ভাইভা সে কাভার করে সে অ্যাকচুয়ালি তার কাঙ্ক্ষিত ক্যাডার আর পায় না। আপনি দেখবেন এই ক্যাটাগরিটা নিয়ে আমরা কেউ কথা বলি না, কিন্তু এই ক্যাটাগরিতে আপনি যদি না পড়তে চান, আপনাকে প্রিলির সময় আপনাকে ডিটারমাইন্ড হইতে হবে যে আমি ওই ক্যাটাগরিতে পড়তে চাই না যে কিনা হচ্ছে 4-5টা বিসিএস দিব, 4-5টার প্রিলি আমি পাশ করব, কিন্তু কোনোটাতে আমি আমার ডিজায়ার্ড ক্যাডার আমি কোনোটাতেই পাবো না। হয়তো বা মানে প্রত্যেকেরই তো একটা ডিজায়ার্ড ক্যাডার থাকে যে আমি ওই ক্যাডারে যাইতে চাই বা ভালো ক্যাডারে যাইতে চাই। তো এইটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্রিলি সিলেবাসে যে 200 মার্কের পরীক্ষা হয় এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো রিটেনের 900 নম্বরে কোনো কাজেই লাগে না, একেবারেই কোনো কাজ লাগে না। আপনাকে বুঝতে হবে যখন দেখতেছেন যে 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 কোনো একজন প্রিলি পাস করতেছে বারবার, বাট রিটেন পাস করতে পারতেছে না, তার মানে হইতেছে সে ওই জায়গাগুলোতে অনেক বেশি জোর দিচ্ছে যে জায়গাগুলো রিটেনে কোনো কাজে আসতেছে না। সো এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য কি করতে হবে? আপনাকে প্রিলির পাশাপাশি লিখিতর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আপনাকে কি করতে হবে? প্রিলির পাশাপাশি লিখিতর একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যার কারণে আপনি গুরুত্বটা বুঝতে পারেন যে যেহেতু এটা রিটেনে আসে বা রিটেনে আসার মতো গুরুত্বপূর্ণ, রিটেনে এখান থেকে বেশ ভালো মার্ক ক্যারি করে, তার মানে হচ্ছে আমাকে এখানে বেশ ভালো একটা ইফোর্ট দিতে হবে। এখন আসেন, তাহলে আমরা দেখলাম যে পড়াশোনা তার মানে আমি করতেছি 70-80 হাজার জন, কিন্তু এই পড়াশোনা করার পরেও যে প্রিলিতে আমি আসলে সাকসিড করতে পারতেছি না, এটার রিজন কি? এটার রিজন হচ্ছে অনেক বেশি পড়া। যে আপনি মানে যখন আপনি আপনার রেঞ্জটা বুঝবেন না যে কতটুকু পড়া দরকার, আপনি যখন অনেক বেশি পড়বেন, অনেক বেশি ইনফরমেশন নেবেন। যেমন দেখেন যে আমরা যারা এখন প্রিলিতে আমরা অ্যাপিয়ার করব, প্রিলি তো এখন আপনারা জানেন যে আবেদনের সর্বনিম্ন যে বয়স সেটা হচ্ছে কত? 21, এবং আপনি 32 পর্যন্ত আসলে আবেদন করতে পারবেন। তো অন এন অ্যাভারেজ সাধারণত 25 থেকে 30 এই রেঞ্জটার আবেদন দেখা যায় যে সবচেয়ে বেশি থাকে, 25 থেকে 30 এই রেঞ্জে। কারণ সবারই মোটামুটি গ্র্যাজুয়েশন শেষ করে তারপর হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএসে বসতে বসতে ওই দেখা যায় যে 24 এটা হয়েই যায়। তারপর বারবার মানে দুই একবার প্রিপারেশন নিতে নিতে তখন 26-27 মানে এই রেঞ্জটাতে ক্যান্ডিডেট সবচেয়ে বেশি থাকে। এখন এই যে বয়সটা, যেটা আমি রেঞ্জটা বললাম, এই বয়সটা আসলে আমাদের মুখস্থের বয়সটা। আমরা যখনই হচ্ছে চেষ্টা করি এই বয়সে যে কোনো কিছু আমি একদম মুখস্থ টোটস্থ করে ফেলবো, আপনার ব্রেইন ওই 5 থেকে 10 বছরে আপনার ব্রেইন যেটা ছিল, যে হচ্ছে যে কোনো ইনফরমেশন আপনার ব্রেইন নিতে পারতো, আপনার ব্রেইন এখন কিন্তু ওইটার জন্য ওইভাবে ক্যাপাবল না। আপনার ব্রেইন এখন আরও বেশি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং। ছোটবেলায় আমরা শুধু মুখস্থ করতাম, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতাম না যে কেন। বাট এখন কিন্তু আমরা যে কোনো কিছু পড়লে বুঝতে পারি, আমরা হচ্ছে কম্প্রিহেন্ড করতে পারি। সো আমাদের হচ্ছে এখনকার যে বয়স, এই বয়সটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের। সো আপনি বুঝে একটা বিষয় যদি কয়েকবার একটু রিভিশন দেন, তারপরে যেগুলো আপনার কাছে মনে হয় একটু তথ্য বা একটু সাল আছে, একটু নাম্বার আছে, সেগুলো যদি বেশ কয়েকবার লেখেন, তাইলে দেখবেন হচ্ছে আপনার মুখস্থ করার থেকে ওটা বেশি আপনার মেমোরিতে থাকবে। সো এই বয়সে আমাদের কি করতে হবে? যে আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে বেশি করে। তার মানে হচ্ছে আমাদের প্রিলি পাশের জন্য বা বা হচ্ছে যে আমি অনেক পড়তেছি তারপর আমি পাশ করতে পারতেছি না, তার রিজন হচ্ছে আমি অনেক অনেক বেশি পড়তেছি, এত বেশি তথ্য আমার মেমোরিতে আসলে রাখা পসিবল হইতেছে না, এবং পরীক্ষার আগে আমি রিভিশন দেওয়ার জন্য ইনাফ সময়ও পাইতেছি না, যার ফলশ্রুতিতে কি হইতেছে? আলটিমেটলি আমি পড়াটা গুছাইতে পারতেছি না। এই যে পড়া গুছানো বলতেছি, এই জিনিসটা এত টাফ কেন? কেন এই পড়া গুছানো জিনিসটা এত বেশি ডিফিকাল্ট? এটার কিছু চ্যালেঞ্জ আছে। যেমন কি প্রথম চ্যালেঞ্জ হচ্ছে একটা হিউজ সিলেবাস। আপনি দেখেন বিসিএস এর প্রিলিমিনারির যে সিলেবাস, এখানে কি নাই? এখানে বাংলা আছে, এখানে ইংরেজি আছে, ম্যাথ আছে, সায়েন্স আছে, ইভেন এখানে দেখেন এথিক্স, গুড গভর্নেন্স আছে, মেন্টাল অ্যাবিলিটি আছে। এখানে মানে এমন কিছু নাই যেটা এখানে নাই। বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে। আপনাকে মানে এটার কলেবরটা এত বেশি যে সব কিছু আসলে পড়ে শেষ করা কখনোই সম্ভব না। যেই বিসিএস ক্যাডার হয়েছে বা কাঙ্ক্ষিত ক্যাডার পাইছে, আপনি যার সাথেই কথা বলেন না কেন, কেউই বলবে না যে সে প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস 100% শেষ করতে পারছে। আমি তো তিনটা প্রিলিমিনারিতে অ্যাটেন্ড করছি আলাই দিলে, যে 41, 43 এবং হচ্ছে 44।
এবং তিনটার কোনোটাতেই আমি বলবো যে প্রিলিমিনারি সিলেবাস আমি ফুল কখনোই কভার করতে পারিনি, এবং এটার গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আমি কখনো কভার করার চেষ্টাই করিনি। কারণ আমি সে ফর এক্সাম্পল জিওগ্রাফি অথবা ইথিক্স অথবা হচ্ছে ইংলিশ লিটারেচার, এগুলোতে আমি এত ইফোর্ট দিলাম, দেওয়ার পর এগুলো রিটেনে আমার কোনো কাজেই আসলো না, এবং এগুলো মুখস্থ টাইপের জিনিস, এগুলো আমি কয়েকদিন পরে আমি মনেও রাখতে পারবো না। সেগুলো দিয়ে আমার ব্রেনকে ওভারবার্ডেন করার আসলে কোনো মানে নেই। সো ওই জায়গাগুলোতে ক্যালকুলেটিভ হইতে হবে আপনাকে। সো গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ অংশগুলোকে আইডেন্টিফাই করা, যে কোনটা আসলে ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় হচ্ছে কোশ্চেনের মানে ভ্যারিয়েশন আমরা অনেক সময় বুঝতে পারি না, যে একই জায়গা থেকে কোশ্চেন হইতেছে কিন্তু কোশ্চেনটা একটু ঘুরায় করলে অনেক সময় দেখা যায় যে আমি বুঝতে পারি না। এই জন্য যেটা বললাম যে আমাকে যে কোনো একটা ইনফরমেশন কম্প্রিহেন্ড করতে হবে, বুঝতে হবে। এটা মুখস্থ করা থেকে এটা বোঝাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যালেঞ্জ কি? সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে দেখবেন যে বিগত বছর থেকে অলওয়েজ দেখবেন 20 থেকে 30% কোশ্চেন একেবারে কমন থাকে। একেবারে কমন বলতে কিন্তু বিগত বছরের কোশ্চেন যেটা সেটাই একদম হুবহু টুকে দেয় এমন না। বিগত বছরের ওই কোশ্চেন যে টপিক থেকে হয়েছে ওই টপিক থেকেই অথবা ওই কোশ্চেনটাকে একটু ঘুরায় করছে। সো এইভাবে দেখবেন আপনি 20 থেকে 30% কোশ্চেন কিন্তু ইজিলি একটা মানে আইডেন্টিফাই করা যায়, বা 20 থেকে 30% কোশ্চেন কিন্তু পারা যায়। তো এইটা কারেক্টলি আইডেন্টিফাই করা, যে ওই কোশ্চেনগুলো দেখে যে এই টপিকগুলো থেকে রিপিটেড কোশ্চেন হয়, এখান থেকে গুরুত্বটা বোঝা, এটা হচ্ছে পড়া গুছানোর আরেকটা চ্যালেঞ্জ। থার্ড চ্যালেঞ্জ কি? থার্ড চ্যালেঞ্জ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সবসময় হচ্ছে আপনি মানে আমাদের যে কোনো প্রস্তুতি আপনি নেন না কেন, আপনার টাইম, এভরিথিং ইজ টাইম বাউন্ড। আপনার এখন যদি প্রিলিমিনারির আমাদের হচ্ছে পরীক্ষার সার্কুলারে মে মাসের পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে, এখন এটা যদি মে মাসে উল্লেখ না করে যদি এপ্রিল মাস অথবা মার্চ মাসে উল্লেখ করতো, তাও তো আমাকে প্রিলিমিনারিতে অ্যাটেন্ড তো ঠিকই করতে হইতো, তাই না? সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আমরা অলওয়েজ একটা টাইমের মধ্যে বাউন্ড। সো আমাকে বুঝতে হবে যে যেই জায়গাটা থেকে আমার 3 মার্ক আসে, আমি যেন সেই জায়গায় প্রস্তুতির জন্য 1 মাস সময় আমি নষ্ট না করি। অথবা যেই জায়গা থেকে দেখা গেল যে 15 মার্ক আসে, সেই জায়গার জন্য আমি প্রিপারেশনের জন্য মাত্র 1 থেকে 2 দিন সময় দিতে পারলাম, এমনটা যেন না হয়। সো আপনাকে একটা একটা মানে সুন্দর একটা নির্দিষ্ট টাইমে পড়ার একটা রুটিন আপনাকে বানাইতে হবে, আপনাকে নিজে অ্যানালাইজ করে যে আমার হচ্ছে এই বিষয়গুলোতে আমি আমি নিজে পার্সোনালি দুর্বল। সো আমাকে প্রতিদিন ওই বিষয়গুলো কিছু কিছু রাখতে হবে। যারা ম্যাথ সায়েন্সে দুর্বল তারা প্রতিদিন কিছু ম্যাথ রাখতে পারেন, ঘন্টাখানেক আপনি প্রতিদিন যাতে ম্যাথ করতে পারেন। যারা মনে করতেছেন যে আমি তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিছুই পারি না, তারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় রাখতে পারেন। অর্থাৎ আপনার রুটিনটা কাস্টমাইজ করতে হবে হচ্ছে আপনার পার্সোনাল নিডের উপর বেস করে। এরপরে 4 নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে বই, নোট এবং মানে এত এত সোর্স, এবং এত এত সোর্সের মধ্যে দেখা যায় যে ইনফরমেশনের মিসলিডিং ইনফরমেশন থাকে। অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে অনলাইন থেকে যে ইনফরমেশনগুলো গ্যাদার করি অনেক সময় সেগুলোতে ভুল থাকে, অনেক সময় বইয়ের প্রিন্টিং মিস্টেক থাকে। সো দেখা যায় যে এমন প্রতি বিসিএস পরীক্ষাতে আপনি দেখবেন যে 2 থেকে 5টা, কিছু কিছু বিসিএস পরীক্ষায় আরও বেশি কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে একদম আপনাকে বিভ্রান্তি তৈরি করে। যে কেউ বলে এটার অ্যান্সার হচ্ছে এইটা হবে, তারা হচ্ছে একটা বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করে, কেউ বলে হচ্ছে এটার অ্যান্সার এটা হবে, তারা একটা বিশাল ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করে। সো এই জায়গাটাতেও আমাদের একটা প্রবলেম তৈরি হয় যে আমি যখন ওই বিষয়গুলো পড়বো, আসলে আমি এই কনফিউজিং যে কোশ্চেনগুলো সেগুলোর জন্য আমি কোন টপিকগুলো সিলেক্ট করব বা কোন সোর্সকে আমি সিলেক্ট করব। এটার জন্য এই বিষয়গুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, চ্যালেঞ্জগুলোর সমাধান। এখন আমি যেটা বললাম যে এই যে মাল্টিভ্যারিয়েন্ট যে সোর্স, আমি বিভিন্ন জায়গা থেকে আমি হচ্ছে মানে ইনফরমেশন নিতেছি, বিভিন্ন জায়গা থেকে পড়তেছি, দেখতেছি, পরে দিয়ে আমি মানে ইনফরমেশনগুলো একেবারে তালগোল পাকায় ফেলতেছি। আমি নিজে বিসিএস প্রিপারেশনের সময় মানে এত এত বই কিনছি, আমার মনে হয় এমন কোনো প্রকাশনীর বই নাই যেটা আমি কিনি নাই। লাইব্রেরিতে যখন যাইতাম বই দেখতাম, বই দেখে উল্টায় পাল্টায় দেখতাম, মনে হইতো বাহ বইটা তো ভালোই আছে, দেখি নিয়ে দেখি, নিশ্চয়ই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে, বা নতুন কোনো টেকনিক পাওয়া যাবে, বা নতুন কোনো স্ট্র্যাটেজি এখান থেকে আমি হয়তো বা মানে হারনেস করতে পারবো। কিন্তু ইন দ্য মানে ডে এন্ড যেটা হয়, আমার এমন প্রচুর বই আছে যেগুলো আমি একবার বাসায় আনার পর একবার উল্টায়ও দেখিনি। ওই যে লাইব্রেরিতে আমি উল্টায় দেখছি যখন আমি কিনি, ঠিক এরপরে যখন বাসায় আনছি বাসায় ওইভাবেই ফেলে রাখছি। এই জায়গাটাতে আপনাদেরকে খুব সিলেক্টিভ হইতে হবে, এবং এই জন্য আসলে দেখেন যে এতগুলো চ্যালেঞ্জ, এই কারণে এই টাইম বাউন্ড সময়টার ভিতরে পড়া গুছানোটা
অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন এই জায়গায় আরেকটা যে চ্যালেঞ্জ যেটা বললাম, ওই যে টাবলুর ক্ষেত্রে সে প্রচুর পড়লো এবং পড়ে শেষে সে আর আসলে রিভিশন আর করলো না। এটা আমাদের একটা খুব কমন প্রবলেম। আমরা যখন পড়ি আমরা বলি যে যে আমি পড়তেছি কিন্তু আসলে আমি কিছুই মনে রাখতে পারতেছি না, আমি কিছুই মনে রাখতে পারতেছি না। কারণ আমি আপনাকে শুরুতেই বললাম যে আমরা তো এখন আর 5 থেকে 15 বছর ওই রেঞ্জে নাই। আমাদের ব্রেইন মুখস্থের জন্য না, আমাদের ব্রেইন হচ্ছে এখন আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্রেইন। আমরা জিনিসপত্র বুঝতে পারি এখন ভালো। সো আমাদেরকে যদি একটা জিনিস বারবার আমরা রিড আউট করি, বারবার পড়ি, বারবার দেখি, সেক্ষেত্রে এটা আমাদের ব্রেইনের মধ্যে গাঁথে। এই কারণে রিভিশন দিতে হবে, এবং যেগুলো হচ্ছে আপনার উইক পয়েন্ট সেই যে জায়গাগুলোতে আপনাকে বেশি বেশি রিভিশনের জন্য সময় রাখতে হবে। এখন এই যে পড়া গুছানোর যে এই যে চ্যালেঞ্জ, এটার জন্য এখন আমরা তাহলে কি করবো? এই চ্যালেঞ্জটা থেকে আমরা বের হওয়ার জন্য আপনাদেরকে একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। আপনাদেরকে একটা উইক বেসিস একটা স্টাডি প্ল্যান, যে আমি এই উইকে এতটুকু শেষ করব, ওই উইকে এতটুকু, আলটিমেটলি যাতে এমন হয় যে 5 মাসের মাথায় আপনার সিলেবাস এর অন্তত 80% আপনি কভার করতে পারেন। যে 100% আমি বলবো না, কারণ 100% কেউই আসলে কভার করতে পারে না, বাট অন্তত 80% যাতে আপনি কভার আপ করতে পারেন। প্রতিদিন যারা 8 থেকে 10 ঘন্টা সময় দিতে পারেন বা ভালো সময় দিতে পারেন, মানে আমি বলবো মানে অল অফ ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমি বলবো যে ওই 8-10 ঘন্টা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোকাসড 3-4 ঘন্টা সময় অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমি পড়ার টেবিলে বসছি তো বসছি, কিন্তু আসলে যে কি পড়তেছি আর কেন পড়তেছি আর কোত্থেকে পড়তেছি আর কোত্থেকে শেষ করতেছি, এগুলো আমি আসলে কিছুই মানে কোনো দিকে আমি আসলে কনসেন্ট্রেট করতেছি না, বা কোনো প্ল্যান ছাড়াই কোনো রকম বসে যাইতেছি। আমার এমন সময় গেছে যে আমি হচ্ছে আহ, যদি সে ফর এক্সাম্পল, আমি কথার কথা, যদি আমি 1 ঘন্টা, মনে করেন যে আমি কোনো একদিন 1 ঘন্টা পড়ার জন্য আমি সময় পাইছি, এই 1 ঘন্টার মধ্যে অন্তত আমি 20 মিনিট আমি অলওয়েজ আমি রিসার্চ করতাম যে আমি কি পড়বো বা কি পড়া এখন আমার জন্য সুইটেবল হবে, কি পড়লে আমি হচ্ছে এখনকার টাইমটা আমার ইউটিলাইজ হবে ভালো, এবং ইন দ্য লং রান আমি এখান থেকে মানে আমার গুরুত্ব এবং মার্ক অনুসারে এটা হচ্ছে আমার জন্য বেস্ট ফিট হবে। এই যে 20 মিনিট আপনি ব্যয় করলেন, এই 20 মিনিট কিন্তু আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট। আর যারা চিন্তা করবে আয় হায় মাত্র 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টার মধ্যে বইয়ের একদম শুরুর পাতা থেকে শুরু করে আমি হচ্ছে 5 পাতা পর্যন্ত পড়ে ফেলছি, ঠিক আছে, এটা আমার জন্য একটা গেইন হয়েছে, আমি বলবো এটা আপনার জন্য একটা বিশাল লস হয়েছে। ওই 20 মিনিট আপনি যদি বের করতে পারেন যে 1 থেকে 30 পাতার মধ্যে আসলে গুরুত্বপূর্ণ পাতা বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো হচ্ছে এগুলো 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 এগুলো, এরপর বাকি 40 মিনিট আপনি যদি বাকিটা পড়েন, তাহলে দেখবেন আপনার ওই যে শুরুতে টানা আপনি যে 5 পৃষ্ঠা পড়ে ফেলছেন, তার থেকে ওই 20 মিনিট ক্যালকুলেট করার জন্য বা রিসার্চ করার জন্য আপনি কিন্তু 1 থেকে 30 পেজ এটা কিন্তু আপনি কভার করতে পারেন। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে ফোকাসড 3-4 ঘন্টা, এবং এবং যে কোনো পড়ার আগে আপনি প্ল্যান করবেন যে আমি আসলে কি পড়বো। এবং ওই জায়গাগুলোতে যে প্ল্যানিংয়ের অনেক পার্টগুলোতে আমি হচ্ছে আপনাদেরকে বিষয়গুলোতে হেল্প করার চেষ্টা করব। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে পড়াগুলো গুছাই দিব। আপনাদের কাজগুলো হচ্ছে এই গুছানোর চ্যালেঞ্জ থেকে বের হয়ে আপনারা জাস্ট হচ্ছে ফোকাস করবেন। বিগত বছরের কোশ্চেনগুলো এগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে, টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক কোনগুলো থেকে বেশি কোশ্চেন হয়, এবং হচ্ছে এখন পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো যে কারণে হচ্ছে আমাদেরকে একটু প্রিভিয়াস কোশ্চেনে যাইতে হবে। যেমন আমরা অলওয়েজ 35 থেকে 45 বিসিএস দেখতাম বা 46 বিসিএস দেখতাম, আমাদেরকে একটু তারও ব্যাকওয়ার্ড বিসিএস এগুলোর কোশ্চেনের প্যাটার্নটা একটু বুঝতে হবে। আরেকটা কি বললাম যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফোকাস করেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি ফোকাস না করেন তাহলে দেখবেন যে ওই যে হাবলু টাবলু এবং বাবলুর বাইরে যে আরেকজন যে হচ্ছে বারবার প্রিলি পাস করে কিন্তু কোনোবারই হচ্ছে রিটেন ভাইভা দিয়ে কাঙ্ক্ষিত ক্যাডার পায় না, তার মতো দেখবেন যে আনইম্পর্টেন্ট যে টপিকগুলা বা যেগুলো হচ্ছে লিখিততে আপনার কাজে লাগবে না, ভাইভাতে কাজে লাগবে না, সেগুলো আপনি পড়ে আপনি নিজেকে ওভারবার্ডেন করে ফেলবেন এবং দেখবেন যে আপনার প্রিলি পাস হইতেছে কিন্তু আপনি ক্যাডার ভালো পাইতেছেন না, কিন্তু আপনি রিজন বের করতে পারবেন না। সো এই জন্য প্রথমে কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কমন যে বিষয়গুলো আছে যেগুলো আপনার প্রিলিতে পড়তে হবে এবং রিটেনে এটা আপনাকে অনেক বেশি আগায় রাখবে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং যেটা কি, যেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে। আপনি অনেক পড়লেন কিন্তু যদি কোনো মক টেস্ট না দেন আপনি কিন্তু এক্সামের এনভায়রনমেন্ট বুঝবেন না, এবং সময়ের যে একটা টাইটনেস থাকে এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় বসার আগে বোঝা যায় না। যে আপনি 200 নাম্বারের জন্য আপনি 2 ঘন্টার সময় 120 মিনিট সময়, এটা কিন্তু আসলে যথেষ্ট কম সময়, কিন্তু এর মধ্যে কিন্তু আবার হচ্ছে ম্যাথ আছে 15টা, মেন্টাল অ্যাবিলিটি আছে 15টা। যদিও মেন্টাল অ্যাবিলিটি তুলনামূলক একটু কম সময় লাগে ম্যাথের থেকে, তারপরেও কিন্তু এই 15টার জন্য কিন্তু আপনাকে ভালো একটা অ্যামাউন্ট সময় রাখতে হয়। সো সব কিছু মিলেই 200 মার্কের জন্য কিন্তু 120 মিনিট এটা কিন্তু আসলে খুবই টাইট একটা সময়। সো এই
মানে স্বল্প সময়ের মধ্যে আপনি কিভাবে মানে কোন জায়গাটা আপনি আগে অ্যান্সার করবেন, এরপরে কোনগুলো স্কিপ করবেন, এইটারও একটা স্ট্র্যাটেজি আছে। সো এটা মক টেস্ট দিলে এটা আপনার মধ্যে ডেভেলপ করবে। এরপর হচ্ছে যেমন কিছু কিছু বিষয়ে আপনি নিজস্ব নোট তৈরি করবেন। এখন কথা হইতে পারে যে ভাইয়া এত অল্প সময়ের মধ্যে আমি নোট কিভাবে তৈরি করব, আবার লিখবো কিভাবে, ঠিক আছে, লিখে কি কুলাইতে পারবো কিনা। আপনি যদি লেখেন তাহলে দেখবেন যে আপনি কুলাইতে পারবেন। বাট আমি বলবো যে নোট তৈরি করা বলতে শুধুমাত্র লিখে নোট তৈরি করা তা না। আপনি বইয়ে যদি দাগায় রাখেন অ্যাটলিস্ট যে আমাকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে এগুলো এগুলো হাইলাইট করে রাখছেন, আপনাকে এগুলো এগুলো পড়তে হবে, আপনি ওই হাইলাইটেড পোর্শন যদি পড়েন তাইলেও চলবে। ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই জেনারেশনের জন্য খুবই চ্যালেঞ্জিং, সেটা হচ্ছে আমি বলবো ডিজিটাল ডিটক্স। যে আপনি মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে একটু আহ, মানে চেষ্টা করবেন যে আপনি যতটুকু সম্ভব এই জায়গাটাতে অনর্থক সময় না দেওয়ার জন্য। আমি জানি এখন সোশ্যাল মিডিয়াতে আসলে মানে কেউ আসলে না থেকে এক্সিস্ট করা আসলে সম্ভব না। এই জন্য আমি বলবো না যে একেবারে আপনি বন্ধ করে দেন। আপনার জন্য যদি পসিবল হয় তাহলে তো এটা মানে খুবই ভালো। কিন্তু আমি বলবো এটাকে লিমিটেড করেন, যে আপনি যেই কারণে সোশ্যাল মিডিয়াতে গেছেন হয়তো বা কোনো একটা ইনফরমেশনের জন্য, সেটা দেখা শেষ হয়ে গেলে সেখান থেকে আবার বের হয়ে যান। মোবাইলের ক্ষেত্রেও সেম কাজ করেন। এবং যখন পড়তে বসবেন তখন মোবাইলটা আপনার টেবিল থেকে অনেক দূরে রাখবেন, অনেক দূরে রাখবেন, যাতে করে আপনার ফোন আসলে আপনাকে উঠে যেয়ে তারপর হচ্ছে এটাকে পিক করতে হয়। যদি আমাদের হাতের কাছেই থাকে তাহলে দেখবেন এই জিনিসটা হচ্ছে মানে ডিজাইন করা হয়েছে এমনভাবে যে যাতে এটাতে মানুষের অ্যাডিকশন আসে। এটাতে আমাদের কিছু করার নেই, এটাতে রিসার্চ করাই হয়েছে এইভাবে যে মানুষ যাতে মোবাইলে অ্যাডিক্টেড হয়, কারণ মানুষ মোবাইলে অ্যাডিক্টেড হইলেই তাদের বিজনেস খুব ভালো চলবে। এটি হচ্ছে ওদের মানে স্ট্র্যাটেজি, এটি হচ্ছে ওদের পলিসি। তো যে কারণে আপনি কি করবেন, আপনি হাতের থেকে একটু দূরে রাখবেন, কারণ হাতে একবার নিলে দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা নাই হয়ে গেছে। এখন আপনাকে টার্গেট একটা সেট করতে হবে যে ওকে ফাইন, আমি তো 200 নম্বরের পরীক্ষা, বাট 200 নম্বরের পরীক্ষায় তো আমি 200 নম্বর তো পাওয়ার প্রয়োজন নেই। আপনারা জানেন যে 46তম বিসিএস পরীক্ষায় যে পেপারেও আসছে যে হাইয়েস্ট নাম্বার খুব সম্ভব উঠছিল হচ্ছে 165 বা 166 এরকম। তো দেখেন যে হাইয়েস্ট পাইছে মানে তার পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে, সেও কিন্তু 200-র মধ্যে মাত্র 166 পাইছে, ঠিক আছে, তারও কিন্তু প্রায় 35 নাম্বার এখান থেকে নাই। ওকে, ভুল অ্যান্সার বা সে পারে নাই, এগুলো মিলে কিন্তু 35 নাম্বার নাই। সো আপনাকে বুঝতে হবে যে আপনি কিন্তু কখনোই 180 বা 200 এই জিনিস কিন্তু আপনি টার্গেট করবেন না। আপনার জন্য টার্গেট কি? আপনার জন্য টার্গেট হচ্ছে এই জোনটা, এই যে 150 প্লাস এই রেঞ্জে কিন্তু মার্ক মানুষজন যে পায় না তা না, কিন্তু এই রেঞ্জে হচ্ছে এই ভিতরের যে সার্কেলটা দেখতে পাচ্ছেন খুবই সামান্য মানুষ এই সার্কেলে থাকে। আর হচ্ছে মাঝের যে সার্কেলটা, এই মাঝের যে অংশ, এটাই হচ্ছে যারা হচ্ছে কাটমার্ক পায়, এটা হচ্ছে 125-এর যে রেঞ্জটা। আর এর বাইরে যারা হচ্ছে এই 5 থেকে 10 মার্কের জন্য সবসময় তাদের একটা আফসোস থাকবে, তারা হচ্ছে এর বাইরের রেঞ্জে থাকে। তো অলওয়েজ হচ্ছে আমাদের টার্গেট থাকবে যাতে 125 প্লাস, আমি প্রিপারেশন এমনভাবে নিব যাতে 125 প্লাস মাইনাস এর বাইরে যাতে না যায়, হ্যাঁ, এই রেঞ্জে যাতে আমি থাকতে পারি। এখন আমার হাতে সময় কেমন আছে? আমার হাতে সময় আছে হচ্ছে এখন ডিসেম্বর মাস শুরু হচ্ছে, ডিসেম্বর মাস পুরোটাই আপনারা পাবেন। এবং মেতে যদি পরীক্ষা হয় তাহলে এটা হচ্ছে একদম, যদি মেয়ের প্রথম দিনই পরীক্ষা হয় তারপরও আপনারা হচ্ছে 5 মাস পাবেন। আর যদি হচ্ছে একদম মেয়ের শেষের দিকে পরীক্ষা হয়, লাস্টের দিকে, তাহলে হচ্ছে আপনারা 5.5 মাস পাবেন। সো আপনি সেফ থাকার জন্য 5 মাসই ধরেন। আপনি মোটামুটি 4 মাসের মধ্যে সিলেবাসটা একটা গুছিয়ে নিয়ে আসতে হবে, এবং লাস্টের যে 1 মান্থ সেটা আপনাকে প্রচুর পরিমাণ মক টেস্ট দিতে হবে, এবং যেটা বললাম রিভিশন দিতে হবে, প্রচুর প্রচুর পরিমাণ রিভিশন দেওয়ার কোনো ধরনের কোনো বিকল্প নাই। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া 5 মাস কি ইনাফ কিনা, আমি 5 মাসে পারবো কিনা, এই 5 মাস আপনার জন্য ইনাফ কিনা। এখন যদি এই কোশ্চেন আপনি আমাকে করেন, এটার অ্যান্সার একরকম হবে। এই কোশ্চেন যদি আমি আপনাকে করি তাহলে এটা আপনার জন্য আরেক রকম হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার এবং আপনার এই যে 5টা কোশ্চেন, এই 5টা কোশ্চেনের অ্যান্সার ডিফারেন্ট। যেমন আপনার স্ট্রং জোন কি, আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোনটাতে আপনি মানে আপনার স্ট্রেংথ কোথায়, আপনার উইকনেস কোথায়, আপনি ডেইলি কেমন সময় পরীক্ষা মানে পড়াশোনার জন্য দিতে পারবেন, আপনার ডিস্ট্রাকশন কেমন আছে, আপনার লাইফে আদার ডিস্ট্রাকশন কেমন আছে, অথবা আপনার লাইফের আদার রেসপন্সিবিলিটিস কেমন আছে, এবং আপনি বিসিএস প্রিলিমিনারির প্রিপারেশন কবে শুরু করছেন, অর্থাৎ আপনি এখন কোন স্টেজে আছেন, আপনি কি একদম নিউবি, মানে আপনি আজকে থেকে শুরু করলেন, আজকে আপনি হচ্ছে সিলেবাস দেখলেন, আজকে থেকে আপনি শুরু করতেছেন, নাকি হচ্ছে না আমি আরও 3-4 মাস আগ থেকে শুরু করছি, মোটামুটি কিছু আইডিয়া আছে। সো বেসড অন দিস ফ্যাক্টরস এই 5 মাস আপনার জন্য কিভাবে আপনি ইনাফ করে তৈরি করবেন সেটা আপনাকে প্ল্যান করতে হবে।
এখন যেটা বললাম, যারা হচ্ছে আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য ম্যাথ, সায়েন্স, আইসিটি, মেন্টাল এগুলো হচ্ছে তাদের জন্য মোটামুটি একটু স্ট্রং জোন থাকবে ইন জেনারেল। আবার যারা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য হচ্ছে বাংলা, ইংরেজি অথবা বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, এই পোর্শনটা তাদের জন্য আমি বলবো স্ট্রং জোন থাকবে। এবং মেন্টালটা আমি দুই পাশেই রাখছি, কারণ মেন্টাল এটা আসলে সায়েন্সের কোনো বিষয় না, এটা হচ্ছে কমন সেন্সের বিষয়। সো মেন্টাল অ্যাবিলিটিকে আপনি আপনার স্ট্রং জোনে তৈরি করতেই পারবেন যদি আপনি একটু চেষ্টা করেন। তো সেক্ষেত্রে দেখেন, আপনারা যেই ব্যাকগ্রাউন্ডে সেই জন্য আপনাকে এই জায়গাটাতে টার্গেটটা একটু আপনাকে সেগ্রিগেট করতে হবে। আপনি যদি এখন চিন্তা করেন যে ভাই আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু হচ্ছে আমি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যদিও আমি পারি না, কিন্তু হচ্ছে এটাতে আমি হাইস্ট নাম্বারের জন্য টার্গেট রাখবো, যে আমি এটাতে 20-20-এর মধ্যে আমি 20 পাবো, তাইলে আমি বলবো যে এই টার্গেট নেওয়া এটা হচ্ছে আপনার জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। কারণ হচ্ছে আপনি আপনার স্ট্রং জোনকে আরও স্ট্রঙ্গার করবেন, আপনার উইক জোনগুলোকে আপনি সেখান থেকে ওগুলাকে একটু তুলনামূলক মিডিয়াম লেভেলে নিয়ে আসবেন। এটাই হচ্ছে আপনার জন্য মানে আপনার জন্য ইজিয়ার, এবং এটা হচ্ছে আপনার জন্য সেফার। তো যেটা বললাম, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তারা ম্যাথ, সায়েন্স, আইসিটি, মেন্টাল এই যে 4টা সাবজেক্টে 15 করে 60, এর মধ্যে 45 টার্গেট রাখতে হবে। আর বাংলা, ইংরেজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাতে থাকে 30, ইংরেজিতে থাকে, সরি বাংলাতে 35, ইংরেজিতে 35-70, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 30। এখানে 100 মার্ক থাকে, এই 100-এর মধ্যে আপনাকে, যেহেতু এটা আপনার উইক জোন, আপনি এটাকে 65 রাখবেন। আর হচ্ছে আমি মানে ইন জেনারেল যেটা দেখি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওগ্রাফি এবং এথিক্স এগুলোতে তারা মোটামুটি খুব বেশি প্রবলেম হয়। স্পেশালি হচ্ছে আমি প্রবলেমে পড়ছিলাম যখন আমি ফার্স্ট প্রিপারেশন নিই। তো তাদের জন্য মাত্র এখানে আমি 40-এ মাত্র মানে টার্গেট রাখছি হচ্ছে 15। এটা হচ্ছে আপনার টার্গেট। আর আপনি যদি নন সায়েন্স হন তাহলে আপনি এইখানের 145-এ 100 টার্গেট রাখবেন। আর বাকি ম্যাথ, সায়েন্স, আইসিটি এবং এথিক্স, যেটা এথিক্স আমি দুইজনের জন্যই উইক রাখছি, কারণ এথিক্সে আসলে দেখা যায় যে অনেক সময় যে ঠিকভাবে যেটা দাগাই সেটাই ভুল হয়ে যায়, এটা অনেক সময় বোঝা যায় না। এই কারণে আমি দুইটাতেই উইক জোনে রাখছি, অসুবিধা নাই। তো এখানে আমি 55-এ, এই জায়গাটাতে আমি রাখছি অনলি 25। সো এইভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, আপনি সায়েন্সের হন কিংবা আপনি নন সায়েন্সের হন, আপনার জন্য 125 অ্যারাউন্ড ক্যারি করা কিন্তু আপনার জন্য ইজি হবে। এবার আমি যেটা বলতেছি যে স্ট্রং জোন, আপনার মনে করেন যে এখন আপনি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, অথবা হচ্ছে আপনি হচ্ছে ধরলাম আপনি ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট এবং ইংলিশ লিটারেচার হচ্ছে আপনার খুবই স্ট্রং জোন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি ইংলিশ লিটারেচারে যদি আপনি আপনি দেখা গেল যে মানে আরও বেশি জোর দেন, বা যারা ইংলিশ লিটারেচারের মনে করেন যে না, তাদের জন্য এটা একটা নাইটমেয়ারের মতো লাগে, যে মনে হয় যে এটা কি পড়তেছি, প্রথমবার যখন পড়ে তখন মনে হয় যে কি অবস্থা। তো দেখা যায় যাদের হচ্ছে এই যে ইংলিশ লিটারেচার অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে প্রিলিমিনারি পার্টের যে পড়া, অথবা মনে করেন যে এথিক্স, এইগুলা যদি আপনার স্ট্রং জোন হয়, তাইলে হচ্ছে আপনি যদি প্রিলি পাসও করেন আপনি রিটেনে অনেক স্ট্রাগল করবেন। এবং ওই যে আমি বললাম হাবলু, টাবলু এবং বাবলুর বাইরে আরেকজন আছে যে হচ্ছে বারবার প্রিলিমিনারি পাস করতেছি আমি, কিন্তু আমি আসলে ক্র্যাক করতে পারতেছি না আমার কাঙ্ক্ষিত ক্যাডার, আপনি তার মতো একটা প্রবলেমে পড়ে যাবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু যে আরও কিছু সাবজেক্ট এটাকে আপনাকে স্ট্রং জোনে বানাইতে হবে, পরিণত করতে হবে। যেমন ম্যাথ, সায়েন্স হতে পারে, ইংলিশ গ্রামার হইতে পারে, বাংলা লিটারেচার হইতে পারে, অথবা বাংলাদেশ অ্যাফেয়ার্স হইতে পারে। এই বিষয়গুলোকে আপনাকে স্ট্রং জোনে পরিণত করতে হবে। এই কারণে আমি এটাকে বলতেছি ক্যালকুলেটিভ স্ট্রং জোন। আপনি শুধুমাত্র চিন্তা করলেন যে আমি স্ট্রং জোন, আমার মানে স্ট্রেংথ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, দেন হচ্ছে ইংলিশ লিটারেচার, দেন হচ্ছে এথিক্স। আপনি এই স্ট্রং জোন থেকে ডেফিনেটলি এখানে খুব ভালো মার্ক ক্যারি করবেন প্রিলিতে, কিন্তু আপনি পরে যেয়ে অনেক বেশি স্ট্রাগল করবেন। আশা করতেছি আমার এই কথাটা আপনারা বুঝতে পারছেন। সো ক্যালকুলেটিভ স্ট্রং জোন আপনার জন্য, আপনি ক্যালকুলেট করবেন যে কোনটাতে আপনাকে জোর দিতে হবে। দেন হচ্ছে আপনি কেমন সময় দিতে পারবেন, এবং আমি বলবো যে সময়টা অবশ্যই হইতে হবে হচ্ছে একদম পূর্ণাঙ্গ মনোযোগ সহকারে, যে আপনি যখন ওখানে সময়টা দিচ্ছেন আপনার অন্য কোনো জায়গায় কোনো ফোকাস নেই, আপনি শুধুমাত্র ওইটাতেই ডিভোটেড আছেন। এই রকম মনোযোগ সহকারে আপনাকে সময় দিতে হবে। কারণ হচ্ছে আপনি যদি মনোযোগ সহকারে আপনি 1 ঘন্টাও পড়তে পারেন, এটা হচ্ছে অমনোযোগের সাথে সারাদিন পড়ার থেকেও বেটার হইতে পারে। এবং যেটা বললাম, পড়ার আগে আপনি যতক্ষণই পড়তে পারেন না কেন, সে ফর এক্সাম্পল আমি ধরলাম যে আপনি এই রেঞ্জে আছেন, আপনি ডেইলি 6 থেকে 8 ঘন্টা পড়তে পারেন। এখনকার আপনাদের জন্য যে সময় আছে, আপনি যদি 6 থেকে 8 ঘন্টা পড়তে পারেন এটা খুব হেলদি, বাট আপনি 4 থেকে 6 ঘন্টা পড়েও কিন্তু আপনি ক্র্যাক করতে পারবেন, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনাকে একটু প্রপার গাইডলাইনে আগাইতে হবে। এখন ধরলাম হচ্ছে আপনি 4 থেকে 6 বা 6 থেকে 8, ধরলাম আপনি 6 ঘন্টাই পড়তে পারবেন,
আপনি অন্তত এর মধ্যে একটু প্ল্যান করেন 1 ঘন্টা, বা আপনি যদি মনে করেন আরও কম সময় নেবেন নেন, অন্তত 30 মিনিট আপনি এখানে ব্যয় করেন যে আজকে আপনি যেগুলো পড়তেছেন এগুলোর মধ্যে থেকে, সরি, এটা আপনি কোন স্টাইলে পড়বেন বা কোন বিষয়গুলোতে আপনি আগাবেন, বা প্রিভিয়াস একটু কোশ্চেনগুলো দেখে আপনার আজকের যে পড়া আছে সেই পড়াটার কোন পোর্শনটাতে আপনি জোর দিবেন সেই বিষয়গুলো একটু আপনি আইডেন্টিফাই করেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আপনার ডিস্ট্রাকশন, যেটা আমি আপনাকে বললাম যে আপনার মোবাইল, সোশ্যাল মিডিয়া, হয়তো বা আপনি অনেক বেশি আড্ডাবাজ, বন্ধুদের সাথে অনেক বেশি সময় দেন, অথবা আপনি অনেক অনেক বই কিনে সেলফ ভরায় রাখেন, এটাও এক ধরনের ডিস্ট্রাকশন অবশ্যই। এই ডিস্ট্রাকশন থেকে আগামী এই যে 5 মাস আপনাকে মোটামুটি বেশ দূরে থাকতে হবে। আপনাকে এটা নিজেকেই আপনাকে স্ট্রং হইতে হবে যে এই ডিস্ট্রাকশনগুলো যাতে যাতে আপনার অত বেশি ধারের কাছে আসতে না পারে এবং আপনাকে ডিস্ট্রাক্ট না করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে আমরা প্রিপারেশনের সময় অনেক ক্ষেত্রেই যে আমরা হচ্ছে একটা কমন একটা তাবিজ দিয়ে দিই বা কমন একটা ট্যাবলেট দিয়ে দিই যে ভাই তুমি 6 ঘন্টা ধরে পড়ো, অথবা তুমি এগুলো এগুলো পড়ো। এটা আসলে কারোর জন্য অ্যাপ্লিকেবল না। কারণ দেখেন, মানে বেসড অন ম্যারিটাল স্ট্যাটাস এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনার রেসপন্সিবিলিটির রেঞ্জ কিন্তু ডিফারেন্ট। সো আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার যে লাইফস্টাইল, আরেকজনের দৃষ্টিভঙ্গি, আরেকজনের লাইফস্টাইল, আরেকজনের পড়াশোনার জন্য সময়, এই বিষয়গুলো কিন্তু কখনো সেম হবে না। যেমন আপনি সিঙ্গেল হইলে একরকম, আপনি ম্যারিড হলে একরকম, আপনি প্যারেন্টস যদি হন তাহলে কিন্তু আরেক রকম। আবার যদি আপনি মনে করেন যে এই মুহূর্তে আনএমপ্লয়েড থাকেন, অথবা কিছু টুকটাক টিউশন করেন, অথবা আপনি একটা ফুল টাইম জব করেন, তাইলে কিন্তু আপনার জন্য আবার ডিফারেন্ট। আপনি যদি প্যারেন্ট হন এবং আপনি যদি এখন ফুল টাইম জব করেন, এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট সিচুয়েশন। এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট সিচুয়েশন। আপনি এখন মানে জাস্ট কম্বিনেশন করলে বুঝতেই পারবেন যে আপনি এখান থেকে একটা নেবেন, এখান থেকে একটা নেবেন, তাহলে বুঝতেই পারতেছেন যত আপনি ডান দিকের আপনি মানে পোর্শনে থাকবেন, আপনার জন্য সময় বের করা তত বেশি টাফ। এবং সবচেয়ে বেশি টাফেস্ট কোনটা? আপনি যদি প্যারেন্ট হন এবং আপনি যদি কারেন্টলি কোনো ফুল টাইম জবে থাকেন। আবার যদি সে ফর এক্সাম্পল মনে করেন আপনি এখন ম্যারিড এবং কিছু কিছু টিউশন করান, তাহলে আপনার প্রেশার একটু কম থাকবে। আপনি মনে করেন সিঙ্গেল, কিছু কিছু টিউশন করান, তাহলে আপনার প্রেশার আর একটু কম থাকবে, আপনি আর একটু সময় বের করতে পারবেন। সো এই বিষয়গুলো একটু ক্যালকুলেট করবেন। শুধুমাত্র একদম ধরা বাঁধা এটা যে না ও পড়তেছে 6 ঘন্টা, আমি কেন মানে 3 ঘন্টার বেশি পড়তে পারতেছি না, আমি কিভাবে তাইলে ইয়া করতে পারি না, এভাবে না। যে আপনি আপনি কতটুকু আপনার যে সিচুয়েশন তার উপর বেস করে আপনি হচ্ছে ক্যালকুলেটিভ এখানে আপনাকে হইতে হবে। ওকে, আচ্ছা। আরেকটা বিষয় যেটা বলবো যে বিসিএস এর সবচেয়ে আসলে চ্যালেঞ্জিং যে পার্ট সেটা হচ্ছে বিসিএস এর জার্নি লেন্থ। বিসিএস এর জার্নি লেন্থটা অনেক অনেক লম্বা। আপনি এই যে 2024-এর এই যে নভেম্বরে যে সার্কুলার হইলো, এটা হয়তো বা আপনাদের জয়নিং হইতে হইতে হয়তো বা 2027ও হয়ে যেতে পারে, অথবা 2028ও হইতে পারে। বাট সাধারণত ইন জেনারেল দেখা যায় 3 থেকে 4 বছর এটার সাথে একদম মানে টানা লেগে থাকতে হয়। সো এইখানে ধৈর্যের আসলে কোনো ধরনের কোনো বিকল্প নেই। আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, অনেক বেশি পেশেন্স আপনাকে থাকতে হবে। এবং আপনি বিসিএস এর মূল মানে মন্ত্রই এটা লেগে থাকা। আপনি অন্যান্য যে জব পরীক্ষাগুলো আছে, আপনি দেখা যাবে যে আপনি 3 মাস 4 মাসের একটা প্রিপারেশন, একটা কিক স্টার্ট প্রিপারেশন নিয়ে আপনি ওখানে আপনার জব হয়ে যেতে পারে। বাট বিসিএস এ যদি আপনাকে আসতে হয় প্রিলিমিনারি, তারপর হচ্ছে রিটেন, তারপর হচ্ছে ভাইভা, আবার ওটার রেজাল্ট হওয়ার আগে দেখা যায় যে আপনার আরেকটা প্রিলিমিনারি রিটেন হয়ে যায়। হ্যাঁ, ওর্স্ট কেসে হচ্ছে দেখা যায় যে আপনাকে 3টা রিটেনেও বসতে হয়। যেমন আমাকে 3টা রিটেনে বসতে হয়েছে ফার্স্ট বিসিএস এর রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত। আপনি চিন্তা করতে পারেন এটা মানে কত বেশি ফ্রাস্ট্রেটিং। মানে রিটেন পরীক্ষা দেওয়া কিন্তু মানে খুবই চ্যালেঞ্জিং। 900 মার্কের পরীক্ষা এক একবার করে রিটেনে বসলে মানে আমার কাছে মনে হয় যে মানে অন্তত 1 মাসের আয়ু কমে যায়, যে এটাতে এত স্ট্রেস হয়। জাস্ট ওই 1 সপ্তাহ পরীক্ষা দিতে এত স্ট্রেস নিতে হয়। এবং এটা যখন মানুষ মানে একবার নেওয়া ঠিক আছে, 2বারও মানা যায়, বাট এটাতে 3বার বা তার থেকে বেশিবার বসা কিন্তু আসলে এটা মানে দেখবেন যে লাস্টের দিকে আপনি আর কনসেন্ট্রেশন কিন্তু রাখাটা খুব টাফ হয়ে যায়। এই জন্য বললাম, দেখেন আমি আমার প্রথম দিকের একদম প্রথম বিসিএসেই মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো ক্যাডারে চলে আসছি। ইমিডিয়েট পরের বিসিএসে ও কাঙ্ক্ষিত ক্যাডার পাইছি। তো সব কিছু মিলে স্টিল 2019-এর সার্কুলার কিন্তু জয়েন করতে সময় লাগছে কত, যেমন 41-এর সার্কুলার ছিল 2019, এটা জয়েনিং হয়েছে 2024-এর এপ্রিলে। সো ইউ ক্যান মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ফ্রেম।
এটা কিন্তু একটা লং জার্নি, আপনাকে কিন্তু ধৈর্যশীল থাকতে হবে, আপনাকে কিন্তু পেশেন্স রাখতে হবে। এটার কিন্তু কোনো ধরনের কোনো মানে ব্যত্যয় নেই। আচ্ছা, আরেকটা যে আমি ফ্যাক্টরের কথা বললাম সেটা হচ্ছে আপনার এখন স্টেজ, আপনি এখন কোন স্টেজে আছেন আপনার কোনো মানে ধারণাই নেই। আপনার সিলেবাস সম্পর্কে সামান্য কিছু ধারণা আছে, অথবা কিছু বিগত কোশ্চেন দেখছেন, আপনি 30 থেকে 50%-এর প্রিপারেশন নিচ্ছেন, আপনি মোটামুটি 50% প্রিপারেশন নিচ্ছেন, এবং আপনি 70%-এর উপরে প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু পড়াটা এখনও গুছাইতে পারেন নাই। সো এইগুলো হচ্ছে এখনকার কমন স্টেজ, এবং মোটামুটি হচ্ছে আমার কাছে মনে হয় যে এই স্টেজটাতে সবচেয়ে বেশি, যে সিলেবাস বিগত কিছু কোশ্চেন দেখছি আর কিছু টুকটাক একটু বইটই উল্টাইছি, মেজরিটি হচ্ছে এই স্টেজে, মানে এই সময়টাতে সাধারণত থাকে। তাইলে আসলে আমাদের কতটুকু পড়া দরকার? আমি কি একেবারে কম পড়লে তো হবে না, এটা হচ্ছে আবার অনেক বেশি যদি পড়লি, যে এটা হচ্ছে একেবারে কম পড়ছিল কে, একেবারে কম পড়ছিল হচ্ছে হাবলু, অনেক বেশি পড়ছিল কে, অনেক বেশি পড়ছিল হচ্ছে টাবলু, এবং অপটিমাল বা থ্রেশহোল্ড লেভেলে হ্যাঁ কিন্তু পড়ছিল হচ্ছে বাবলু। ওকে, সো আপনাকে কিন্তু অপটিমাল বা থ্রেশহোল্ড লেভেল পড়াশোনা করতে হবে, এবং এটা বারবার রিভাইজ করতে হবে। এর কোনো মানে ইয়া নেই যে অপটিমাল এবং থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত আপনি পড়বেন, এবং আপনি যা পড়ছেন এটাকে আপনি বারবার রিভিশন দিবেন, এটাই হচ্ছে আপনার মেইন টার্গেট। বিসিএস ডিলি সম্পর্কে বলি, আমি হচ্ছে 41তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে এবং 43তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে রিকমেন্ডেড। আমি 41তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে অলরেডি আছি, এবং 43তম বিসিএস এ রিকমেন্ডেড। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আমি মনে করি যে এখানকার একটু ডিফারেন্ট বিসিএস ডিলে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি, রেজিস্ট্রেশন ফর্মে এক গাদা কোশ্চেন ছিল। ওই কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু কিছু কোশ্চেন আমি রাখছি যেগুলো হচ্ছে আমি অ্যানালাইজ করি, অর্থাৎ এই ব্যাচের স্টুডেন্টদের কোন সাবজেক্টে উইকনেস বেশি, তাদের প্রিপারেশনের লেভেল কোথায় আছে, কেমন সময় তারা পরীক্ষায় মানে সময় দিতে পারবে, এই বিষয়গুলো আমি রাখি, এবং ওই বিষয়টা থেকে আমি অ্যানালাইজ করে তারপর ওই অনুযায়ী আমি কোর্সটা ডিজাইন করার চেষ্টা করি। ক্র্যাশ কোর্সের মধ্যে কি কি আছে? ক্র্যাশ কোর্সের মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে প্রিলিমিনারির পুরো পড়াটা আমি আপনাদেরকে গুছিয়ে দিব। আপনার কাজ হচ্ছে ওই যে গুছানোর যে চ্যালেঞ্জ, কোন কোশ্চেন বেশি আসে, কোনটা কম আসে, কোনটা কতটুকু দেখব, কি দেখব না, এই বিষয়গুলো নিয়ে আপনার হেডেক একদম করা লাগবে না। আপনার ওই স্টেজটা পুরোটা পার করে আমি আপনাকে জাস্ট গুছিয়ে দিব। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ওই বিষয়গুলো শেষ করা, এবং ওই বিষয়গুলো বারবার রিভাইজ করা। আচ্ছা, এখানে মোটামুটি কম বেশি 30টার মতো লাইভ ক্লাস নেওয়া হবে। আমি এখানে হচ্ছে কি বলে অনেকে অনেক বেশি লাইভ ক্লাস নেয়, 70টা 80টা 90টা। আমি অলওয়েজ হচ্ছে এটার বিপক্ষে, এবং আমি নিজেও হচ্ছে এত বেশি সময়ে হচ্ছে আমি মনে করি যে আপনি যত বেশি সময় ধরে আসলে অপ্রাসঙ্গিক ইয়াতে কথা শুনবেন, এটা হচ্ছে আসলে আপনার জন্য সময় নষ্ট। আমি হচ্ছে আপনাকে ইফেক্টিভ ওয়েতে কম বেশি 30টা লাইভ ক্লাসের মধ্যে আমি আপনাকে পড়াগুলো গুছিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং প্রত্যেকটা সাবজেক্ট যখন পড়া শেষ হবে, যেমন সে ফর এক্সাম্পল আমি বাংলা পড়াইলাম, বাংলা লিটারেচার পড়াইলাম একদিন 2 দিন, বা যখনই শেষ হলো বাংলা লিটারেচার পড়ানো, তারপরে হচ্ছে আমি বাংলা লিটারেচারের উপর একটা এক্সাম নিব। তো ওই এক্সামটা হচ্ছে যেমন এমন হইতে পারে যে ভাইয়া আমি তো হচ্ছে বাংলা লিটারেচার আমার পড়া শেষ হয়নি, আপনি এক্সামের কোশ্চেন দিয়ে দিচ্ছেন, আমি এখন কিভাবে এক্সাম দিব? এটা অনলাইনে এক্সাম নেওয়া হবে, আপনি যখন পড়া শেষ করবেন তার পরেও আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বা আপনি রিপিটেড টাইমও এক্সাম দিতে পারবেন। আপনি যদি মনে করেন এটা প্রথমবার পরীক্ষা দিয়ে খারাপ হয়েছে, আবার কিছু পড়াশোনা করলেন, আপনি 2-3 সপ্তাহ পরে আবার মনে চাইলো যে ওই এক্সামটা দিতে হবে, সেটাও পারবেন। প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো, এবং প্রত্যেকটা সাবজেক্ট আমিই পড়াবো। আর হচ্ছে আমি হচ্ছে যেহেতু কারেন্টলি হচ্ছে সার্ভিসে আছি, তো আমার মানে শিডিউলটা হচ্ছে খুবই স্ট্রিক্ট। এই কারণে হচ্ছে আমি শুক্র শনি আমি আপনাদের সাথে থাকবো, এবং উইকের মাঝে অন্য যে কোনো একদিন, হোপফুলি এটা মঙ্গলবার হতে পারে বা সোমবার হতে পারে, এটা আমি জানিয়ে দিব, যেদিন হবে সেদিন অ্যানাউন্স করে দিব, এবং রাত 10টায় আমি ক্লাস দিব। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবেন, এই যে এই ক্লাসে যেমন পিডিএফ দেখতেছেন এরকম একটা পিডিএফ পাবেন। পিডিএফগুলা বেশ সময় নিয়ে আমি তৈরি করি, এবং ক্লাস ডিউরেশন হচ্ছে মোরলেস 1 থেকে 1.5 ঘন্টা এরকম ডিউরেশন যাবে। কিছু কিছু ক্লাস হয়তো বা 1.5 ঘন্টা থেকে একটু বেশি হতে পারে। যাবতীয় ম্যাটেরিয়াল আপনারা 48 পর্যন্ত আপনারা অ্যাক্সেস পাবেন, অর্থাৎ 48এও আপনারা হচ্ছে এই কোর্সের ম্যাটেরিয়ালগুলো একদম ফুললি ইউটিলাইজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং ম্যাটেরিয়ালগুলো আপনারা কীভাবে পাবেন? গুগল ড্রাইভ ইনস্টল করবেন। আমি হচ্ছে আপনাদেরকে ক্লাসের আপনাদের রেজিস্ট্রেশনে আপনারা যে ইমেল দিয়েছেন সেই ইমেলে আমি আপনাদেরকে শেয়ার করে দিব। সো আপনার ইমেল গুগল ড্রাইভের শেয়ার্ড অপশনে গেলে আপনি ক্র্যাশ কোর্স ব্যাচ 4 নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন।
যে ফোল্ডারের ভিতরে আমি সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে দিব, আপনাকে এটা নিয়ে ওয়ারি করার কোনো দরকার নেই। এবং সবগুলো ক্লাস পিডিএফ এটার ভিতরে আপনি রেগুলারলি আপডেট পাবেন, এবং ক্লাসের যে রেকর্ড যে ভিডিও সেটা হচ্ছে এই প্রাইভেট গ্রুপে থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদের সবার জন্য ফুরান ভালোবাসা এবং শুভকামনা থাকলো।